হ্যাঁ, আমার কথাটা কি শুনতে পাচ্ছি? জি স্যার। একটু ইয়ে জি হয়ে স্যার। যাচ্ছিল, হ্যাং হয়ে গেছিল পিসি। আচ্ছা, যেটা বলছিলাম যে প্যারেটো অ্যানালাইসিস জিনিসটা আসলে কি কাজ করে সেটা একটু জানা দরকার। তো এটা আসলে তোমাকে একটা ডিসিশন দেওয়ার চেষ্টা করে যে তুমি কাজ যদি করতে চাও এই এই জায়গায় কাজ করবা। কারণ আসলে কাজ করার তো শেষ নাই। এখন একটা প্ল্যান্টে একটা ইঞ্জিনিয়ার বা একটা ম্যানেজার কত পরিশ্রম করবে, সে তো করছেই। বাট এইটা তোমাকে ডিসিশন মেকিং করতে সাহায্য করে যে আমি কোন জায়গায় কাজ করলে খুব তাড়াতাড়ি প্রবলেম সলভিং করতে পারছি। সেই জিনিসটা কিন্তু প্যারেটো অ্যানালাইসিস করে দেয় এবং ভাইটাল ফিউকে আইডেন্টিফাই করে দেয় যে ভাইটাল ফিউ হচ্ছে এগুলা। সো এইগুলাকে আমি 2-3 মাস ধরে বা 5 মাস ধরে প্রবলেম সলভ করে ফেলি, যেহেতু এই প্রবলেমটা বারবার হচ্ছে, এটার ফ্রিকোয়েন্সি অনেক হাই, তাহলে ওভারঅল সিস্টেম নিয়ারলি 80% পর্যন্ত সলভ হয়ে যাবে। আর 20% ডিফেক্ট থাকলে আচ্ছা ওইটা আস্তে আস্তে আমরা কাজ করব। তো এই যে পরিবর্তন বা এই যে কাজ করার যে সিদ্ধান্তটা, এটা কিন্তু প্যারেটো অ্যানালাইসিস আমাদেরকে দেয়। গত ক্লাসে এটা বলছিলাম যে এই যে আমরা প্যাটার্ন অ্যানালাইসিস করছিলাম, তা আমরা কিছুদিন পর ল্যাব করব। ঠিক আছে, মানে হয়তো বা নেক্সট সপ্তাহটা আমি একটু পড়াবো, তারপর থেকে ল্যাব শুরু হবে। তো ল্যাবের মধ্যে আমরা কিন্তু প্যাটার্ন অ্যানালাইসিস আবার মিট অ্যাপে আঁকবো। মিট অ্যাপ সফটওয়্যারে ডাটা দিলেও এমনি এঁকে দেয়, ইচ্ছা মতো র্যান্ডম ডাটা দিলেও ও কি করে, ডিফেক্ট কে বড় থেকে ছোট করে সাজিয়ে এইভাবে এঁকে দেয়। এটা এটা একটা মিট অ্যাপের স্ক্রিনশট। ঠিক আছে, এটা একটা মিট অ্যাপের স্ক্রিনশট। দেখো ডান পাশে কি মনে আছে তো, এগুলো কি পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট আমার অ্যাক্টিভিটি কমপ্লিটেড হলো। আর এই বাম পাশেরটা যেন কি, স্যার কাউন্ট। ডিফেক্ট ফ্রিকোয়েন্সি বা কাউন্ট, রাইট? যে ডিফেক্ট বা অকারেন্স যেগুলো হোক সেটার ফ্রিকোয়েন্সি বা কাউন্ট। ঠিক আছে, তো মোট কথা এই যে জিনিসগুলা আমি আহ, যখন পাশ করে বের হই 2015 সালে, ওই সময় আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পরে দেখি অনেক মানে কান্ট্রি এক্সপার্ট, নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি, তারা এই এই কোয়ালিটির বেসিক টুলস থেকে শুরু করে বিভিন্ন টুলস নিয়ে ছোট ছোট ফেজ মানে লিঙ্কডইনে কন্টেন্ট লেখে। লিঙ্কডইনে আলাদা করে কন্টেন্ট বলতে স্ট্যাটাস আকারে না, এটা নিয়ারলি হচ্ছে ডকের মতো করে লেখে, মানে সেটা ওর লিঙ্কডইনের ভিতরে লেখা যায় আলাদা করে বিভিন্ন পোস্টিং মতো লেখে। এবং ওগুলা পড়েও আমি অনেক ফায়দা পেয়েছিলাম, আমি জানতে পেরেছিলাম, কারণ শুধু বই বা কন্টেন্ট দেখে আসলে খুব বেশি ধারণা পাওয়া যায় না। তো ওখানে ওরা ছোট ছোট করে অনেক গুছিয়ে গুছিয়ে লিখেছে বিভিন্ন ভাষায়। দেখা যায় ইংরেজিতে লিখেছে, এখন একটা হচ্ছে আমেরিকান কালচারটা লিখেছে, জাপানিজ বিভিন্ন জায়গায় এই জিনিসগুলা আলোচনা করেছে। এখন তোমরাও ওগুলা কিন্তু ফলো করতে পারো, এবং অনেকেই দেখছি লিঙ্কডইন অ্যাকাউন্ট করছো, গুড সাইন। এবং এটা যদি সাইন অ্যাকাউন্ট করে রাখো এটাই শেষ না, এটা আপডেট রাখতে হবে। লাইক ফেসবুক, ফেসবুক যেমন নিয়মিত আপডেট করো, লিঙ্কডইনটাও আপডেট রাখা খুব জরুরি। কারণ এটার মাধ্যমে তুমি প্রফেশনালদের সাথে কমিউনিকেশন হবে। এবং এই কোয়ালিটি টুলগুলা বা লিন টুলগুলা এমন জিনিস, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমার একটা স্টুডেন্ট, ও টেক্সটাইল থেকে পড়েছে, মানে গত বছর বের হয়ে গেছে। ওদের একটা কোর্সের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে এই কোয়ালিটি পড়ানো হয়, আমি পড়াই। একটা কোর্সের মধ্যে একটা চ্যাপ্টার আমি পড়াই। তো এই একটা চ্যাপ্টার পড়ার পরে ওর খুব ইন্টারেস্ট হয়েছে, জিনিসগুলো তো খুব চমৎকার। ওর নিজে নিজে আরো ঘাটাঘাটি করছে, আরো পড়াশোনা করছে। ও একটা কোম্পানিতে জয়েন করছে আই হিসাবে, এবং ওর কাজ হচ্ছে এই লিনের টুল গুলো ইমপ্লিমেন্ট করা। এবং ও আমাকে ফোন দিয়ে পরে জানিয়েছে স্যার এরকম। এখন দেখো, ও এক চ্যাপ্টার পরে এই রেলিভেন্ট জবে চলে গেছে, আর তোমরা তো একটা কোর্স পাচ্ছ, ফুল এন্টায়ার কোর্স উইথ ল্যাব। সো তোমরা অ্যাপ্লিকেশন বেস কাজগুলো পেয়ে পেয়ে যাবে। এখন হচ্ছে ইন্টারেস্ট রাখতে হবে, কারণ এগুলা গার্মেন্টস সেক্টরে একবারেই ইউজ করে না, খুবই কম ব্যবহার করা এই কাজগুলা। ঠিক আছে, কিন্তু তারা চায় এরকম এক্সপার্ট যারা এখানে করবে। এখন এই এক্সপার্ট গুলো করতে চাইলে তারা দেখা যায় বাইরে থেকে নিয়ে আসতে হয়, অনেক টাকা খরচ, তারা এটা করতে চায় না। কিন্তু দেখা যায় যে আমাদের দেশের যদি আমরা ইঞ্জিনিয়াররা হয়, কম টাকায় তারা হয়তো বা পেয়ে যাবে এবং কাজগুলো সুন্দর হবে। হ্যাঁ, এখন তোমার এই যে টুলগুলো জানলে তোমার এক্সপার্ট লাগবে, যারা তোমাকে যারা অলরেডি প্র্যাকটিস করছে, তারা এই টুলগুলো তোমাকে ইমপ্লিমেন্ট করে দিবে বা ইউজ করে দিবে। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে তোমার আগে থেকে জেনে যাওয়া এটা কিভাবে কাজ করে। এবং আমরা কিছুদিন পরে আমি কিছু থিসিস বুক, মানে বুয়েটের মাস্টার্স লেভেলের বা আন্ডারগ্রেড লেভেলের থিসিস কিছু বুক দেখাবো। ওখানে এই লিনের কাজগুলা গার্মেন্টসে বা বিভিন্ন প্ল্যান্টে করেছে, ওই ছবিগুলা বা ওরা কিভাবে কাজগুলা করছে সেগুলো দেখাবো। আমার মনে হয় তোমাদের এগুলো বুঝতে আরো সহজ হবে। তো পেইট অ্যানালাইসিস নিয়ে তো আসলে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, তাই না? গত ক্লাসে এটা আমরা মনে হয় সলভ করে ফেলেছিলাম যে পেইট অ্যানালাইসিসটা কিভাবে কাজ করে, বা কিভাবে আমরা হচ্ছে প্রসেসের 80% ডিফেক্ট পর্যন্ত কি করতে পারি, প্রথমেই সলভ সলভ করে করতে ফেলতে পারি। পারি। 100% পসিবল, বাট প্রথমে আইডেন্টিফাই করি যে এই 20% প্রবলেমের কারণে 80% ডিফেক্টস হচ্ছে। এই 20% প্রবলেম সলভ করে 80% ডিফেক্টকে আমরা কিভাবে সলভ করে ফেলছি। এই যে একটা ডায়াগ্রাম ছিল, এখানেও সেম এরকম টাইপের আছে।
কিভাবে আঁকতে হয় এগুলো সবই করিয়েছি গত ক্লাসে। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের অঙ্কের ফাইনাল ডায়াগ্রাম। এখন এইখানে একটা কথা গত ক্লাসে বলতে ভুলে গেছি, সেটা আমি বলি। র্যান্ডমলি আমাদের যদি তোমার বস যদি তোমাকে বলে দেয় যে তোমার টার্গেট হচ্ছে 1 বছর, তোমার 1 বছরের সময়ের মধ্যে আমার সিস্টেমের 90% প্রবলেম তোমাকে সলভ করে দেখাতে হবে, যেহেতু তোমাকে অনেক ভালো বেতন দিচ্ছি। এখন তুমি পেইটো অ্যানালাইসিস করলে তখন কিন্তু 80-র দিকে না তাকায় কি করবা, এটা অ্যানালাইসিস, প্রতিদিন ডাটা অ্যানালাইসিস করে কি করবা, 90% প্রবলেম, দ্যাট মিনস তুমি কি করবা, এই 90% এই বরাবর একটা লাইন ড্র করবা, তাই তো? এই বরাবর লাইন একটা ড্র করবা। যদি লাইন র্যান্ডমলি ড্র করো, তো এই লাইন ড্র করার ফলে তুমি দেখতে পাচ্ছ এটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আমাদের যে পার্সেন্টেজের যে লাইনটা, সেটা দেখা যাচ্ছে নিয়ারলি 3rd পয়েন্টের সাথে ইন্টারসেক্ট করেছে, তাই না? মোটামুটি এরকম না? তার মানে জি স্যার। আমাদের এই ক্ষেত্রে তোমার বসের ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সলভ দিস 3 প্রবলেম টু অ্যাচিভ 90% প্রবলেম ফ্রি ওয়ার্ল্ড অর প্রবলেম ফ্রি ফ্যাক্টরি। ঠিক আছে, তোমাকে এই 3টা ডিফেক্ট নিয়ে কাজ করতে হবে। তো এই যে সিদ্ধান্তগুলা, অনেক সময় 50%ও বলতে পারে, তো এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু তোমাকে পারফেক্টলি দেয় পেইটো অ্যানালাইসিস, যেটা অন্য কেউ অতভাবে দিতে পারে না। বাট স্টিল আমরা সিলেকশন লেভেলে আছি যে কোন কাজটা আমি কাজ করতে যাচ্ছি। দেখো এই যে দেখো ডিফেক্ট 3টা বললাম না, 88% নিয়ারলি, মানে 90% এর মতো কিন্তু কভার করে ফেলছে। মানে এইভাবে আমরা এটা কিন্তু সলভ। এখন পরীক্ষার কোশ্চেনে যদি আসে, তাহলে ডাটাগুলো অনুযায়ী কিন্তু তোমাকে কি করতে হবে, তোমার মতো করে পেইটো অ্যানালাইসিস করতে হবে। ইন এডিশন অবশ্যই তোমাকে লাস্টে লিখতে হবে যে তোমার এটা প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমার কি কি সলিউশন আমরা পেয়েছি। অঙ্ক করে দিলাম, গ্রাফ এঁকে দিলাম, কাজ শেষ, এরকমটা না কিন্তু। ঠিক আছে? আর লাস্টে আমার বলতে হবে যে কি বলতে হবে, যে এই এই অ্যাক্টিভিটি গুলা আমরা যদি ডিফেক্টে মিনিমাইজ করতে পারি, ইন দ্যাট কেস আমাদের এই সিস্টেমে 90% বা 80% প্রবলেম, এখন কোশ্চেনে যেরকম বলা থাকবে সেভাবে তোমার করতে হবে। তো যাই হোক, আমরা নতুন একটা টপিকে চলে যাবো, স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামটা নিয়ে খুব বেশি বলবো না, বাট এটা আমাদের ল্যাবের ভিতরে চলে আসবে। এটাও খুব পটেনশিয়াল একটা টুলস, যেটা আমাদের সিস্টেমের রুট কজ আইডেন্টিফাই করার জন্য, রুট কজ যে আমাদের, মানে রুট মানে কি, শিকড়, কজ মানে কি, একটা প্রবলেমের একবারে গোড়ার দিকে যে সমস্যা, মানে যেটা থেকে সব সমস্যার সূত্রপাত, সেটাকে আইডেন্টিফাই করতে আমাদের এটা সাহায্য করে স্ক্যাটার ডায়াগ্রাম। এবং কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেই অনুযায়ী আমরা কি করতে হয়, কিছু ডাটাগুলাকে প্লট করতে হয় এইভাবে। তো র্যান্ডমলি ডাটা যদি তোমাদের প্লট করতে দেই, এক্সেলে না হোক, কাগজে, পারবে না? ডাটার উপর মানে এর উপর বেস করে এক্স ওয়াই এক্সিস ধরে ধরে। তো ওই ডাটাগুলো আমরা যখন প্লট করি, করার পরে ডাটাগুলোর মধ্যে কোরিলেশন তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে? এখন কোরিলেশন তৈরি করার পরে আমরা বিভিন্ন হরিজন্টাল এরিয়া এবং ভার্টিক্যাল এরিয়ার মধ্যে একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট করি, এবং লাস্টে আমরা এরকম কিছু সিদ্ধান্ত পাই। দেখো এখানে দেখতে পাচ্ছি পুরো এটাকে 4টা ভাগে ভাগ করে ফেলেছি, যে স্ক্যাটার হয়েছে, সেইটা থেকে আমরা কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করি। তো সেই জিনিসগুলো আমরা যখন সেশনাল করব, এটা ল্যাবে আমরা আলাদা করে দেখব ল্যাবে, এবং চেষ্টা করব, মানে মি ট্যাবের ভিতরে এটা খুব ভালো মনে হয় না করা যায়, বাট পাইথনে খুব ভালো করা যায়। ঠিক আছে, যাদের টুকটাক পাইথন নলেজ আছে, যাদের বা সি প্রোগ্রামিং নলেজ তো সবারই আছে, পাইথন কোডিংটা খুবই সোজা। তো দুই একটা লাইন লিখলেই বা 4-5টা লাইন লিখলেই এরকম করে স্ক্যাটার করে দেবে। এখন দেখি সেই অনুযায়ী একটা সেট আপ করে তোমাদের দেখাবো যে স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে কাজ করে। তো স্ক্যাটার ডায়াগ্রামের কনসিডারেশন গুলো, এগুলো নিয়ে আর ডিটেলস কথা বলছি না। এবার আসি পরেরটা, আমাদের কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। কেউ কি এটার নাম শুনেছো কখনো? কেউই শোনো নাই? আচ্ছা, এই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের আরেকটা নাম আছে, এটা হচ্ছে ফিশ বোন ডায়াগ্রাম। এটার নাম কি? ফিশ বোন ডায়াগ্রাম। বা এটার যে এক্সপার্ট, যিনি এটা আবিষ্কার করেছেন বা আইডেন্টিফাই করেছেন, তার নাম হতে পারে, এটা হচ্ছে ইসাকাওয়া ডায়াগ্রাম। তো এই যে ডায়াগ্রামটা, এটার বেসিক্যালি কাজ কি, এইটা নিয়ে এখন আমরা কথা বলতে যাচ্ছি। মনে রাখবা, এই যে পেইটো অ্যানালাইসিস করে আমি একটু আগেই পেলাম যে আমাদের 2টা বা 3টা ডিফেক্ট সলভ করলেই সমাধান হয়ে যায়, তাই না? এখন এই সমস্যার সমাধানটা কিভাবে হবে?
আগে তো জানতে হবে এটার পিছনের কারণটা কি, তাই না? ওই প্রবলেমটা এখন দেখা যেতে পারে ওই যে প্রতিটা যে 2টা বা 3টা ডিফেক্ট পেলাম, ওই 2টা বা 3টা ডিফেক্টকে আমি কি করলাম, কজ এন্ড এফেক্ট ডায়াগ্রাম একে আলাদা আলাদা করে একে আমি বের করার চেষ্টা করব যে আসলে এটার পিছনে রিজনস গুলা কি। তো এইটা যখন আমরা করতে যাব আমাদের একবারে কোনো প্রবলেমের গোড়ার দিকে চলে যেতে হবে এবং মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে, হয়তোবা এই টার্মটা প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তোমাদের স্যাররা বলতে পারেন বা বলেছেন কিনা আমি জানি না, ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং কি জিনিস কেউ বলতে পারবে? আইডিয়া, এনি আইডিয়া? কোনো আইডিয়া নাই? চিন্তা করে বের করাটা। হ্যাঁ নিয়ারলি এরকমই। এটা আসলে কি আমাদের স্যাররা মজা করে বলতেন ব্রেনের মধ্যে ঝড় তুলতে হবে, ঠিক আছে? ব্রেনস্টর্মিংটা আসলে কি, খুব ডিপলি থিঙ্কিং করা যে একটা প্রবলেমের পিছনে কি কি পসিবল কজেস থাকতে পারে। আমাদের এইখানে স্পেসিফিক কোনো একটা কজ বা প্রবলেম এসছে আমার কাছে, সেটার পিছনে পসিবল কজেস গুলাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এই সেশনের মাধ্যমে ব্রেনস্টর্মিং করে। এখন এই ব্রেনস্টর্মিং করতে গেলে জেনারেলি একা এই ব্রেনস্টর্মিংটা অ্যাপ্রিসিয়েবল না, এটা টিম ওয়ার্ক। লাইক তোমাদের 2 জন 3 জনকে ভাগ করে দেওয়া হলো, তোমরা এই প্রবলেমটা নিয়ে কাজ করো, এই স্পেসিফিক প্রবলেমটা তুমি সলভ করার চেষ্টা করো, বা এই প্রবলেমের পিছনের কারণটা কি হতে পারে সেটা। এখন লাইক মনে করো তোমার গত সেমিস্টারে সিজিপিএ 3.74 আসছে, একের জন্য তুমি ওয়েভার পাওনি, যদিও ওয়েভার এখন আর ওয়েভার মানে খুব বেশি ভেরিয়েশন হয় না, বাট তুমি এক এক কম কেন পেলা, 0.01 কেন পেলা, এটার পিছনে তুমি এখন কারণ বের করতে যাচ্ছ। অথবা কোয়ালিটি ম্যানেজমেন্ট পরীক্ষায় এবার ফেল করেছো, সেটার পিছনে কারণ কি? অনেকগুলা কজেস থাকতে পারে না পিছনে? হতে পারে এরকম যে আমি পড়াশোনা করিনি, হতে পারে এরকম যে পরীক্ষা যেদিন দিতে গেছি আমার যে ডিভাইসটা দিয়ে আমি পরীক্ষা দিচ্ছিলাম ওই ডিভাইসটা একবারে শেষ মুহূর্তে ঠিক মতো কাজ করেনি, এবং কাজ না করার কারণে হয়েছে কি, আমি ডিভাইসটা ওই পরীক্ষার কোশ্চেনটা ইন টাইমে দিতে পারি, অ্যান্সারটা ইন টাইমে না দিতে পারার কারণে স্যার ওটা একসেপ্ট করেনি। এই যে দেখো আমি কিন্তু প্রতিটার পিছনে কারণের একটা পসিবল কারণ বলছি, কিন্তু আসলে কি আমরা জানবো যে এটার পিছনে পসিবল এক্সাক্ট কারণ কোনটা? প্রথমে কিন্তু জানাটা অত সোজা হবে না, তাই না? কিন্তু যখন একটা সার্টেন টাইম পর্যন্ত তোমরা অ্যানালাইসিস করবা বা ইয়ে করবা, তখন তোমার আইডেন্টিফাই হয়ে যেতে পারে যে এই এই পসিবল কারণের কারণেই এই প্রবলেমটা তৈরি হয়েছে। সো এইখানে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে একটা সিস্টেমের মধ্যে কি কি কজের কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। সো এটা একটা ব্রেনস্টর্মিং সেশন। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকেও একটা রিয়েল লাইফ কোনো প্রবলেমকে সলভ করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য একটা ফিশবোন ডায়াগ্রাম আঁকতে দেওয়া হবে। এই জন্য এই জিনিসটা একটু ভালো করে দেখবা যাতে তোমরা ভালো করে আঁকতে পারো, ঠিক আছে? তো আমরা কি করব তাহলে, ওই যে প্রবলেম বা ইফেক্টের পিছনে যে যে প্রবলেম গুলা আছে, রিজনস গুলা আছে, সেটাকে আমরা কি করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটাকেই বলতেছি আমরা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। কিভাবে করব? আমরা ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কিন্তু অনেকগুলা জিনিস নিয়ে কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে 5M। আর 5M বলে, এটা কি কখনো বলেছিলাম তোমাদেরকে? না স্যার। বলিনি না? জি আচ্ছা, স্যার মনে বলছেন হয় স্যার। বলেছি, মনে হয় ম্যান ও, মেশিন জি স্যার। বলেছি মনে হয়, টুকটাক কোনো না কোনো জায়গায় বলেছি, হয়তোবা লিখে দেইনি, হতে পারে মুখে বলেছি। ম্যান মেশিন মেটেরিয়াল ম্যাটেরিয়াল মানি মেথড মানি ম্যানেজমেন্ট, এই 5টা বা 6টা এম বলে, বিভিন্ন জায়গায় 5M বলে। 5M হলে মেথড বাদ যায়, 6M হলে এই 6টা বলে, এবং এন এডিশন ভাবে এর সাথে আরেকটা জিনিস আমরা এইখানেও এইগুলা এই 5M বা 6M গুলাকে নিয়ে আমরা কনসিডার করি। দেখো এখানে বলেছে কি, দেখো মেথড, যে যে তুমি যে কাজটা করছো এই প্রবলেমের বা ইফেক্টের, প্রবলেম বা ইফেক্ট, এখানে হয় কি, প্রবলেম যেটা বলছি প্রবলেম
প্রবলেমটা কখন পাওয়া যাচ্ছে বলো তো? সমস্যাটা হওয়ার পরে তো প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, তাই না? এটা হচ্ছে তাহলে কি ইফেক্ট। আর এর পিছনের কারণটা কি বলতো? কজ। তো আমরা এই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম মানে কেন, কে, কি সমস্যা হয়েছে, তার পিছনে কারণটা কি, এই দুটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছি। আর করতে গেলে আমরা ডিফারেন্ট টাইপস এর ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। জেনারেলি আমরা জেনারিক ভাবে মেথডটা কি সমস্যা ছিল কিনা, বা মেশিনের কোনো সমস্যা ছিল কিনা, মানুষের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, মানুষের কোনো সমস্যার কারণে হয়েছে কিনা, র মেটেরিয়াল যেটা আমরা নিয়েছি সেই ম্যাটেরিয়ালে কোনো ইস্যু ছিল কিনা, আমাদের যে মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি প্রোডাক্টের আমাদের যেভাবে আমরা মাপজোক নিচ্ছি, বা আচ্ছা তোমরা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল একটা কোর্স আছে মনে 3rd ইয়ারে পড়ো নাকি? না স্যার, গত সেমিস্টারে শেষ। গত সেমিস্টার শেষ, আচ্ছা। তো ওই যে মেজারমেন্ট বা ক্যালিব্রেশন বলে একটা টার্ম ছিল না ওখানে, ক্যালিব্রেশন, যে মেশিনের আসলেই কি 1 কেজি বলছে, কিন্তু আসলে ওটা 1 কেজি দিচ্ছে নাকি 1 কেজি 100 গ্রাম দিচ্ছে, বুঝবো কিভাবে? চেক করে দেখতে হয় না মেশিনটা অন্য একটা থার্ড পার্টির মাধ্যমে কম্পেয়ার করে জি দেখতে হয়, স্যার। ক্যালিব্রেশন বলে যেটাকে। তো এই মেজারমেন্টে কোনো ইস্যু হচ্ছে কিনা বা এনভায়রনমেন্টের কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, সেগুলো নিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। নিয়ারলি কেন তাহলে এই 6M বা 5M লিখলাম, এটার সাথে মিলে যায় অধিকাংশ জিনিসই, এই জন্য আমরা এটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এখানে অনেক জায়গায় 7টার কথাও বলা হয়েছে। তোমাদের বইটা একটু দেখে নিই, বইয়েও প্রবাবলি আমার যতদূর আমি যখন পড়েছি আমার মনে আছে যে 7টার কথা বলা থাকার কথা। বই কি কারো কাছে আছে? হ্যাঁ, বই স্যার আছে। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ম্যানেজমেন্ট, মেথড, মেজারমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, 7টার কথা বলেছে। কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, হ্যাঁ। দুটা হয়, একটা হচ্ছে কজ বেসড, একটা হচ্ছে প্রসেস অ্যানালাইসিস। তো দুটার মধ্যে আমরা আগে কস্ট রিলেভেন্ট যেটা, সেটা নিয়ে কাজ করব। সো এই টার্ম গুলার উপর বেস করে আমরা কি করব, একটা ফিশ বোন ডায়াগ্রাম। আচ্ছা, ফিশ বোন মানে কি? মাছের কাটা না? জি স্যার। এটার আউটপুটটা দেখতে মাছের কাটার মতো। এখন মাছের কাটায় যদি কাটা বেশি হয় ওই মাছটা মজা বেশি হয়, নাকি কাটা কম হলে মজা বেশি হয়? কাটা কম হয়েছে। আমি জানতাম এই কথাই বলবা। ইলিশ মাছের কাটা বেশি না কম? বেশি। মাছের রাজা কি বাংলাদেশের জন্য? ইলিশ মাছ না? জি স্যার। তো আমাদের ক্ষেত্রেও আমাদের ফিশ বোনে যত কাটা বেশি হবে তার মানে আমরা বুঝবো কি এটা তত ভালো। ভালো। তত তো ভালো। তো যাই হোক, এখন আমরা এটা কিভাবে করতে হয় বা কি করতে হয় সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রত্যেকটা টার্ম, যেমন লাইক আমরা যদি ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, সেই ম্যাটেরিয়াল নিয়ে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা ওই স্পেসিফিক কজটাকে রেলিভেন্ট আস্ক করব যে কেন এটা হয়েছে, কিভাবে হলো। এটা না করে এইভাবে করলে কি হতো, এই যে রিজনস গুলো আমরা যখন বারবার কোশ্চেন করব নিজেরা, কিছু কিছু অ্যান্সার কিন্তু আমার মধ্যে চলে আসবে। যেমন আসলে এবার একটু ফিশবোন আঁকাই লাগছে, আসলে এইভাবে সামনে আঁকা আছে, তারপর আমি একটু ছোট করে একটা আঁকি। মনে করো এটা মাছের সেন্ট্রাল স্কেলেটন, এটা হচ্ছে আমাদের মাছের মাথা, এইভাবে আঁকলাম। যদি এরকম মাছের মাথা হয় না, আমি রিজনসটা দিলাম, বলো কি? পুয়ার লকডাউন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, রিসেন্টলি এটাই তো হচ্ছে না? জি স্যার। এখন এই লকডাউন, পুয়ার লকডাউন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কি আমাদের প্রবলেম, তাই তো? এখন এই প্রবলেমের পিছনে কারণটা কি? অনেকগুলা কারণ আছে। তুমি এখন দেখো, বলতে পারবো না, বলবা স্যার সরকার তো আসলে সঠিকভাবে এটাকে মনিটরিং করছে না, তাই তো? জি স্যার। সরকার যদি না করে তাহলে এটা মেথড বা ম্যানেজমেন্টের সমস্যা। তুমি সেকেন্ড কথা বলবা স্যার মানুষ তো মানতে যাচ্ছে না, তাই না? মানুষ তো মানতে যাচ্ছে না, জেনারেল ভাবে বলে, এটা তাহলে কোথা থেকে সমস্যা? এটা ম্যান পাওয়ারের সমস্যা, আর হ্যাঁ আমাদের পপুলেশনের সমস্যা। অনেক সময় বলতে পারি আমরা যে আমাদের যে লকডাউন করার জন্য যে কমিউনিকেশন, যেভাবে কমিউনিকেট করা উচিত সবার সাথে, সব ডিপার্টমেন্টকে একভাবে, সেটা করা হয়নি। কারণ অধিকাংশ অফিস গত বছরের লকডাউনের ক্ষেত্রে কি হয়েছিল, প্রথমে বন্ধ ছিল, টোটালি বন্ধ। এবার কিন্তু কোনো অফিসের বন্ধ ঘোষণা আসেনি, ইভেন আমাদের অফিসটাও
বন্ধের ঘোষণা অনেক দেরি করে এসছে। এখন আমাদের প্রতিষ্ঠান আসলে বন্ধ না থাকুক না থাকুক আমরা তো অনলাইনে চালাচ্ছি সবকিছু। একাডেমিক কাজগুলো মানে এডমিনিস্ট্রেটিভ কাজগুলো তো আসলে প্রথমে ভেবেছিল তারা খুব অল্প পরিসরে 2 জন 3 জন করে যাবে, কিন্তু সরকার থেকে কিন্তু স্পেসিফিক নির্দেশনা আসেনি যে পুরাটা বন্ধ করে দিতে হবে, যেহেতু তোমাদের কাজ অনলাইনেই চলছে। তো এই ধরনের ইনস্ট্রাকশন যদি না আসে তাহলে কিন্তু এই লকডাউনটা ম্যানেজ করা সম্ভব না। এখন এই কাজটা তাহলে এটা কিসের মধ্যে চলে যাচ্ছে? মেথডের মধ্যে না? তা আমি দুই একটা করে বলছি। এখন ওই যে বললাম মানুষ মানতে চায় না, তোমাকে যদি জিজ্ঞেস করি কেন, তুমি অ্যান্সার বলতে পারবে না কেন মানতে চায় না মানুষ? স্যার মানুষের অনেক স্যার অনেকেই আর্থিক সমস্যা। হ্যাঁ, আর্থিক সমস্যা। ফাইনান্সিয়াল ইস্যু, রাইট। এখন এই ফাইনান্সিয়াল ইস্যুটা হলো কেন ফাইনান্সিয়াল ইস্যু বলো, জিজ্ঞেস করি বলবো যে গত 1 বছরেই আসলে তাদের আর্নিং ক্যাপাবিলিটি অনেক কমে গেছে। তাহলে জি স্যার। এরপরে আর্নিং ক্যাপাবিলিটি কেন কমে গেল? ওই ঘুরিয়ে ফিরে দেখবো করোনা ভাইরাস বা এর রিলেভেন্ট চলে আসবে যে গত বছরের লকডাউন। তার মানে দেখো আমরা কিন্তু প্রতিটা কাজের বা প্রতিটা অ্যাক্টিভিটির পিছনের গল্পগুলা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? কেন 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 এর কারণে আমরা কি করতে পারছি, পিছনের ইয়েগুলা আইডেন্টিফাই করতে পারছি। আমি এই বেসিক টুলস গুলা পড়াতে একটু বেশি করে সময় নিব, উদ্দেশ্য একটাই যে তোমরা জিনিসগুলো খুব ভালো করে বুঝো, কারণ এই টুলস গুলা অ্যাপ্লিকেশন না জানলে খুবই বিপদ। তো যাই হোক, একটা র্যান্ডমলি বললাম আমি, তাহলে আমি কি করবো, আমি ধরো এইভাবে আঁকতে হয় নিয়ম কি, মনে করো ম্যানের জন্য একটা ব্রাঞ্চ করলাম, এটার নাম কি, ম্যান। তো এটার আন্ডার একটা ব্রাঞ্চ হবে, সেটা কি, এরকম ভাবে হয়তো বা, কেন এটার আন্ডারে বলবো, কেন যে মানুষ মানতে চায় না, ল্যাক অফ অ্যাওয়ারনেস। কালকে আমি বলি, আমি বাসা জানলা দিয়ে দেখছিলাম দোকান খোলা আছে কিনা সন্ধ্যা 7টার পরে, ঠিক আছে? তো দেখলাম দোকান খোলা আছে, একটা শাটার খোলা। তো আজকে সকালে গিয়েছি, আমি বের হইনি, দরকার ছিল না। আজকে সকালে গিয়ে বললাম ভাই দোকান কেন খোলা? বলে দোকান খোলা রাখছি, যদি পুলিশ আসে বন্ধ করে দিব। তার মানে আমাদের আইন না মানার একটা কি আছে, অভ্যাস তো আছেই, তাই না? আইন না মানার অভ্যাস তো আছে। তো এরকম পসিবল রিজনস গুলা কিন্তু এর ভিতরে ভিতরে চলে আসবে। যদি বলি ল্যাক অফ অ্যাওয়ারনেস কেন, বলতো আমাদের অ্যাওয়ারনেসটা কম কেন? ওই যে স্যার ওই যে মনিটরিং নেই স্যার। হ্যাঁ, মনিটরিং একটা নাই, এটা মেথডের মধ্যে অবশ্যই মনিটরিং নাই। অথবা এই ল্যাক অফ অ্যাওয়ারনেস কেন, কারণ আমাদের সঠিক ইথিক্যাল ইয়ে নাই, ভ্যালু নাই, ইথিক্সটা আমাদের খুব জি স্যার। খারাপ। ঠিক আছে? দেখো লকডাউনের মধ্যে ইথিক্স চলে গেছে, কানেক্টেড করো, তুমি ইথিক্স পড়েছো না সেকেন্ড সেমিস্টারে? জি স্যার। মানুষের মূল্যবোধটা তাহলে কিভাবে তৈরি হয়, তাই না? মূল্যবোধটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা তো একদিনে তৈরি হবে না। আমাদের দেশের কালচার আর ইউরোপের কালচার টোটালি ডিফারেন্ট। কেমন কালচার আমাদের দেশে, রাস্তায় একটা মানি ব্যাগ পরে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, ওটার জন্য বলবে আমরা 10 জন মালিক। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখে বলেছি, আমি বলছি না সবাই খারাপ, 10 জন বলছে এটা আমার, আমার এটা আমার। হ্যাঁ। আর ইউরোপে একটা মানুষ মানিব্যাগ হারিয়েছে, সেইটা দেখা যাচ্ছে সে ভুলেও গেছে, মানে হারিয়েছে, বাসায় চলে ঘুমায় যাচ্ছে, এই সময় মানিব্যাগের মধ্যে যে এনআইডি ছিল বা যেটাই হোক না কেন, কোনোভাবে তারা ট্র্যাক করে নাম্বারে ফোন দিচ্ছে যে আপনার ওয়ালেটটা পেয়েছি আমি, আমি এই জায়গায় আছি, আপনি কোথায় আছেন, আপনাকে আমি দিতে যাচ্ছিলাম। তো উনি বলছে তাহলে আপনি ওখানে থাকেন, আমি এসে নিয়ে যাচ্ছি। না, আপনি বলেন আপনার বাসায় রাত হয়ে গেছে, আমি গাড়িতে করে এসে আপনার বাসায় দিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এই যে ইথিক্যাল বিহেভিয়ার, এগুলো কিন্তু পিছনে পিছনে চলে আসতেছে। তো যাই হোক, এত ভিতরে আর বলবো না। মোট কথা আমরা তাহলে কি করব দেখো, আস্ক এগেইন, হোয়াই ডাজ দিস হ্যাপেন, এইভাবে বারবার আমরা কি করব, আস্ক করতে থাকবো, এবং যখন বারবার আস্ক করতে যাব তখন কি আমাদের সাব কজেস গুলো ব্রাঞ্চে বের হবে। দেখো এটা হচ্ছে একটা ব্রাঞ্চ হলো, এই ব্রাঞ্চ থেকে একটা সাব কজ, আবার ল্যাক অফ অ্যাওয়ারনেস থেকে আরো ব্রাঞ্চ আসবে না? পসিবল না? যে কেন, এটা তার ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এটাকে আমরা বলতেছি বেসিক্যালি কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম। তো একটু সামনে দেখি কিভাবে আসলে কথাগুলো বলতে হয়, যেগুলো অলরেডি বলে ফেললাম। দেখো এইভাবে আমরা আসলে ফিশবোনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের মাথার কাছে কি থাকে, ফিশের অ্যারো, এটা হচ্ছে আমাদের প্রবলেম বা আমাদের কসেস। আর আমাদের সরি ইফেক্ট, কজ বলতেছি ইফেক্ট, যে কি প্রবলেমটা হচ্ছে। আর কজ গুলা কি থাকে দেখো, ইকুইপমেন্ট সংক্রান্ত সমস্যা হতে পারে, প্রসেস সংক্রান্ত সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে পিপল,
ম্যাটেরিয়াল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। আরেকটা কি এখানে বাদ গেছে বলো তো? এখানে একটা টার্ম বাদ গেছে, মেথড স্যার। মেথড। মেথড এটাও আসতে মেথড পারে। এখন প্রশ্ন হচ্ছে সব কাজের ক্ষেত্রে কি এই 7টা থাকবে? না, নট লাইক দ্যাট। অনেক কাজের জন্য 3টা 4টা দিয়েও হতে পারে, ওগুলোর সাথে অন্যটার ইনভলভমেন্ট নাও থাকতে পারে। ঠিক আছে, 7টাই থাকতে হবে, নট লাইক দ্যাট। স্যার এনভায়রনমেন্টের পরিবর্তে মিলিউ লিখলে 7M হয়। এনভায়রনমেন্টের ক্ষেত্রে মিলিউ, MILLIO। আমি বুঝি নাই, আবার বলো তো। স্যার এনভায়রনমেন্টের পরিবর্তে যদি মিলিউ লিখি আমরা তাহলে 7M আর কি কমপ্লিট হয়। মিলিও বলতে বুঝি নাই। MILLIEU, মিলিউ। এটাও স্যার এনভায়রনমেন্টের সিনোনিম। এটা হচ্ছে এনভায়রনমেন্টের মানে সিনোনিমস। সিনোনিম। আচ্ছা আচ্ছা জি আচ্ছা। স্যার। হ্যাঁ, তাহলে মিলে যায়, মিলে যায়, তাই তো? জি স্যার। এত চিন্তার কি দরকার নেই। MILLIEU। LLI, আচ্ছা, LLI IEU। ইউ, তাই তো? EU স্যার। ইউ, আচ্ছা, আমি তো শুনতে ভুল করছি বারবার, সরি। আসলে ঠিক আছে, তুমি মিলানোর জন্য মনে হয় এই কাজটা করতে যাচ্ছ, তাই তো? তো তো ওটা তো দরকার নেই, ঠিক আছে। কারণ সারা বিশ্বেই তুমি যত ফিশবোন ডায়াগ্রাম দেখবা, ইন্টারনেট সার্চ করে দেখবা যে এই টার্মগুলাই লেখে, তো ওই জন্য তুমি মিলানোর জন্য বা বোঝানোর জন্য লিখতে পারো, দরকার নাই। এমনি এনভায়রনমেন্ট আছে, ওইটাই থাকুক, কারণ অধিকাংশ বইগুলা এই একটা স্ট্যান্ডার্ডই, একটা ইয়েই মেনটেন করছে। তো এখানেও মোটামুটি কিন্তু আমরা প্রবলেমটা এখন আইডেন্টিফাই করি নাই বা করি নাই। যেই জিনিসটা এখানে বলার ব্যাপার আছে সেটা হচ্ছে যে ডায়াগ্রামটা দেখতে কেমন হয়। অলরেডি একটু আগের ক্লাসে, আগের স্লাইডে ধারণা দিলাম, এখানে কিন্তু সেটা বোঝানো আছে, দেখো কিভাবে কাজ করছে। এখানে ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্টের একটা ইস্যু, কোনো একটা প্রবলেম, লাইক মনে করো বাংলাদেশে করোনা বেড়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম, রাইট নাও ইজ এ হিউজ বিগ প্রবলেম। এটার পিছনের কারণ যদি বলি, আমরা যদি ম্যানেজমেন্টকে নিয়ে চিন্তা করি, তাহলে এখন সরকারের বদনাম করতে হবে, তাই না? ম্যানেজমেন্টের কথা যদি বলি, কারণ সরকারের বিভিন্ন জায়গাতে নীতি নির্ধারণের যে ব্যাপারগুলো, অনেক জায়গাতে এটা কিন্তু মানে বিভিন্ন জায়গায়, শুধু আমি বলবো এরকমটা না, বিভিন্ন সংবাদ মিডিয়া মাধ্যম তারা কিন্তু এটা কিভাবে গঠনমূলক সমালোচনা করছে, যে এটা না হয় এটা ভালো হতো, এটা না হয় এটা ভালো হতো। কারণ ইউরোপিয়ান কান্ট্রি বা ওই কান্ট্রিগুলো কিন্তু সবসময় এই জায়গাগুলোতে আগে কাজ করতেছে এবং আমরা পরে করছি। সো মনে করো ম্যানেজমেন্টের একটা প্রবলেম, মানে একটা কজেস, ম্যানেজমেন্টের কারণে কি কজেস হইতে পারে বলো? মনিটরিং। সরি, মনিটরিং স্যার যেটা। প্রপার মনিটরিং নাই। এই যে এই প্রপার মনিটরিং যেটা একটা পেলা, মানে এই ম্যানেজমেন্টের আন্ডারে কি পেলা? একটা ল্যাক অফ মনিটরিং, তাই তো? আমি লিখলাম ল্যাক অফ মনিটরিং, লিখলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের, বলতো এটা কি আমার প্রাইমারি কজ? এটা কি প্রাইমারি। প্রাইমারি কজ। এখন ল্যাক অফ মনিটরিং কেন নাই? গতবার লকডাউনে যেমন অ্যাক্টিভিটি ছিল এবার আর তা নাই প্রশাসন। হ্যাঁ, এটা কেন ল্যাক অফ মনিটরিং কেন? সরকারও জানে স্যার যে মানবেন, হ্যাঁ, বলবো সরকারও এরকম। জানে মানবেন। আচ্ছা, না, ব্যাপারটা এরকম না, বা এরকম বলা যেতে পারে গুড গভর্নেন্সের অভাব, সঠিক জি স্যার। আইন প্রণয়নের ব্যাপারটাতে আমরা করতে পারছি না, আইনটা সঠিকভাবে প্রণয়ন করতে পারছি না, তাই তো? যেমন এটাও এখন অনেক সময় বিভিন্ন ট্রাফিক অ্যালার্টের ইয়ের মধ্যে পেয়ে যাওয়া, অনেক সরকারি পুলিশ অফিসার তারা সারাদিনই কেস দেয়, মানে বাইক যারা যারা তাদের হেলমেটের জন্য, কিন্তু দেখা যাচ্ছে ওই ছবিগুলো আপলোড করছে, দেখা যাচ্ছে দুটো পুলিশ যাচ্ছে, দুজনের মাথায়, কারোর মাথায় হেলমেট নাই। এখন হেলমেটটা কিন্তু আইন ব্যাপার না, এটা তো সেফটি মাস্ট, মানে তোমরা সেফটিও পড়েছো, তো হেলমেটটা না পড়লে একটা অ্যাক্সিডেন্ট হলে দুজনে মারা যাবেন, মানে চান্সেস কিন্তু খুবই বেশি হেলমেটটা না পড়ার কারণে। এখন কিন্তু তারা ওটা হয়তো বা আইনটা মানতে চায় না। তাহলে আমরা বলতে পারি কি গুড গভর্নেন্সের অভাব। এই যে কথাটা বললাম, এটা কোথায় আসবে? ল্যাক অফ মনিটরিং এর নিচে সাব সাব কজেস হিসেবে আসবে। এই সাব কজটা কি আমরা কি বলতেছি দেখো তো, সেকেন্ডারি কজ। এখন এই সেকেন্ডারি কজ কি একটা হইতে পারে না একাধিক হইতে পারে? হইতে পারে না একাধিক একাধিক? হতে পারে। হ্যাঁ, জি তখন কি স্যার। করব? একাধিক কজের জন্য এখানে আমি আরো একটা অ্যারো দিয়ে, সরি উল্টা আঁকছি, এখানে আরো একটা অ্যারো দিয়ে আরো একটা কজেস আমি লিখবো।
আরো একটা কজ লিখবো, এখানে একটা লিখেছি, এখানে লিখেছি। এখন এই সেকেন্ডারিটা পেয়ে গেলাম। সেকেন্ডারিটা কেন হয়, কেন আবার প্রশ্ন করছি, তখন ডেফিনেটলি আরো কিছু একটা পাবো, জি স্যার। সেটাকে আমরা কি বলবো, টারশিয়ারি। এটার সাবসেট এখানে আসবে। তার মানে কাটার সংখ্যা বাড়ছে আর স্বাদ বাড়তেছে মাছের। ঠিক আছে, জাস্ট ফান করে বললাম। তো এই যে দেখো, এটা হচ্ছে প্রাইমারি ইনিশিয়ালি যে কজটা, আর এটা সেকেন্ডারি, এর আন্ডারে আসতে পারে কি টারশিয়ারি বা পরের কজেস গুলো আসতে পারে। এবং মনে রাখতে হবে প্রাইমারি কজের এখানেও একাধিক প্রাইমারি কজ থাকতে পারে, মেশিন বা ম্যাটেরিয়াল রিলেভেন্ট বা যে কোনো টপিক রিলেভেন্ট। একটু এক্সাম্পল দেখাবো, তাহলে সমস্যাটা বা ইয়েটা কমে যাবে। এই যে দেখো, এখানে একটা মেশিন বা একটা মেশিন না সরি, একটা কোন ট্রান্সপোর্টেশন সিস্টেম লাইক বাইক হতে পারে, গাড়ি হতে পারে, সেটার কথা বলা হচ্ছে, সেটা একটা পুয়ার মাইলেজ পাচ্ছে। এটা কি তাহলে একটা প্রবলেম? মাইলেজ তো ভালো হওয়ার কথা, যেভাবে বলে সেটা। মাইলেজটা কেন পুয়ার হলো, সেটার পিছনে কিছু কারণ থাকতে পারে। মেথড রিলেভেন্ট, মেশিনারি, পিপল, ম্যাটেরিয়ালস, তো এইগুলার প্রতিটার আন্ডারে আমরা কিছু প্রশ্ন করেছি হোয়াই, এবং সেই পরিবর্তে কিছু অ্যান্সার পেয়েছি। এগুলা সবই কিন্তু প্রাইমারি কজেস। ভালো করে খেয়াল করে, এগুলো সবই কি আমার প্রাইমারি কজেস। এই প্রাইমারি কজেস এর আন্ডারে কি আসবে, সেকেন্ডারি কজ। দেখো এই একটা প্রাইমারি কজের আন্ডারে একটা সেকেন্ডারি কজ আসছে, সেকেন্ডারি কজের আন্ডারে টারশিয়ারি কজ আসছে, দেখতে পাচ্ছি। জি স্যার। এগুলা কিন্তু তোমাকে ভেবে ভেবে বের করতে হবে এনি কাইন্ড অফ প্রবলেমের ক্ষেত্রে। তো যাই হোক, আবার জয়েন করব, এটা একটু ভালো করে বুঝিয়ে দিব কিভাবে আসছে জিনিসগুলো। অলরেডি তো মোটামুটি তোমরা ধারণা করছো, আর করতে গেলে যখন প্রবলেম হবে জিজ্ঞেস করবে, আরো এটা সমাধান চলে আসবে। তো ঠিক আছে, আমরা আরেকবার জয়েন করে নিই সবাই।